সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। কানাডা সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে অটোয়ায় তিনি। দ্বিপক্ষীয় এ সফরের পর কিয়ার স্টারমারের G7 শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। কানাডার অ্যালবার্টায় 15 থেকে 17 জুন অনুষ্ঠিত হবে এই সম্মেলন। ধারণা করা হচ্ছে মার্ক কার্নির সাথে আলোচনায় অন্যতম বিষয় থাকছে যুক্তরাষ্ট্র ইস্যু। 8 বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে কানাডা গেলেন। শনিবার কানাডার রাজধানী অটোয়ায় পৌঁছান কিয়ার স্টারমার। সফরের শুরুতেই তিনি বৈঠকে বসেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে। বৈঠকে মূলত দুই দেশের বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের অর্থনীতিতে কানাডার সাথে বার্ষিক বাণিজ্য 28 বিলিয়ন পাউন্ডের বেশি অবদান রাখছে। কিয়ার স্টারমারের এই সফর এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান। এমন মন্তব্যে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। এ অবস্থায় স্টারমার একদিকে কানাডার সাথে সম্পর্ক জোরদার করছেন, অন্যদিকে চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। এ যেন এক কূটনৈতিক ভারসাম্যের দৃষ্টান্ত। এদিকে ট্রাম্পকে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানোয় আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি স্কাই নিউজকে বলেছিলেন এ ধরনের আমন্ত্রণে কানাডীয়রা খুশি নন। ডাউনিং স্ট্রিট জানিয়েছে কানাডা সফরে স্টারমার জোর দিচ্ছেন একটি উন্মুক্ত ও মুক্ত বাণিজ্যিক রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যকে বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্ত অবস্থানে নেয়ার দিকে। এই সফর শেষে স্টারমার সরাসরি উড়ে যাবেন কানাডার কানানাস্কিস অঞ্চলে, যেখানে শুরু হচ্ছে G7 সম্মেলন। সেখানে অংশ নিচ্ছেন বিশ্ব নেতারা, যার মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালির রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনের আলোচনার কেন্দ্রে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধ। এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। হামলা পাল্টা হামলায় নজিরবিহীন সংঘাতে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ইরান। শুরুতে তেহরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বন্ধ করার নামে হামলা শুরু করে তেল আবিব, যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে ঝাঁঝরা করে ইরান। অন্যদিকে এর আগে ইসরায়েলের দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ে। ধারাবাহিকভাবে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। রোববার মধ্যরাত থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে ইসরায়েলের আকাশ ছিল ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের দখলে, যাতে ভীত সন্ত্রস্ত সময় পার করেছে তেল আবিব ও জেরুজালেমের মতো বড় শহরের বাসিন্দারা। কখন কোন দিক থেকে আক্রমণ আসে এই আশঙ্কায় দেশটির অন্তত 10 লাখ মানুষের দিন পার হচ্ছে নিরাপদ বাংকারে আশ্রয় নিয়ে। আমি কখনো ভাবিনি জীবনে এমন মুহূর্তের সাক্ষী হতে হবে। একটা বোমা এসে পড়লো আর মুহূর্তেই বিকট শব্দ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। রোববার মধ্যরাতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা শহরের বাজান তেল শোধনাগার। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম এই শহরেই আছে দেশটির সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম তেল শোধনাগার। পাশাপাশি বহু রাসায়নিক কারখানাও রয়েছে সেখানে। এছাড়া সামুদ্রিক বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয় হাইফা থেকেই। ফলে ঠিক এই শহরেই ইরানের হামলায় বেশ নড়ে চড়ে বসেছে তেল আবিব। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার তেহরানের দুটি গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এতে শেহরান জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়। এছাড়া বড় ক্ষয়ক্ষতি হয় ইস্পাহান, তেহরান সহ বেশ কয়েকটি শহরে। দেশটির সামরিক ঘাঁটি ও অস্ত্র কারখানাগুলোর আশপাশের এলাকা থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গেল 2 দিনের পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েলে বেড়েছে নিহতের সংখ্যা। নতুন নতুন এলাকা হয়েছে হামলার নিশানা। এদিকে মধ্যপ্রাচ্যের এই দুই শত্রু দেশের সংঘাতের আগুনে যেন ঘি ঢাললেন ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন এমন চাঞ্চল্যকর কথা। এর আগে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে তেহরানকে চরম পরিণতি ভোগ করতে হবে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প।
চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্য সফরে এসে কথা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ইসরায়েল ইরান যুদ্ধের সম্ভাবনা এখন আর মধ্যপ্রাচ্যের সংকট নয়, তা রূপ নিয়েছে এক বহুমাত্রিক বৈশ্বিক ইস্যুতে, যার ঢেউ এসে লাগছে ইউরোপ, আমেরিকা, এমনকি কানাডাতেও। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক স্বাগত আলী সাগর, টরন্টো থেকে। ধন্যবাদ বারাঙ্কুর। ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিতে পুরো কানাডা জুড়ে এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আপনি নিশ্চয় জানেন যে কানাডা হচ্ছে একটি মাল্টিকালচারাল কান্ট্রি এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা কানাডায় এসে বসবাস করছে। সেই সুবাদে কানাডায় বিপুল সংখ্যক ইরানি যেমন আছে তেমনি ইসরায়েলিও আছে। গত কয়েক বছর ধরেই গাজা এবং ইসরায়েলের মধ্যকার যে উত্তেজনা, সেই উত্তেজনার ফলশ্রুতিতে কানাডার বিভিন্ন শহরে আমরা টেনশন দেখেছি, পুলিশ মোতায়েনের ঘটনা ঘটেছে এবং নানা রকমের সহিংসতার ঘটনাও আমরা দেখেছি। ফলে আবার ইরানের সঙ্গে ইসরায়েলের যখন একটি যুদ্ধ তৈরি হয়েছে তখন কানাডার সরকার নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, প্রায় 2 লাখ ইরানি কানাডার বিভিন্ন শহরে বসবাস করে। তার মধ্যে অধিকাংশই হচ্ছে ভ্যানকুভার, মন্ট্রিয়াল এবং টরন্টো শহরে। ফলে প্রধান প্রধান শহরগুলোতে আসলে ইরানিদের বসবাস রয়েছে। ইরানে হামলার পরপরই এইসব এলাকার জনগণের মধ্যে এক ধরনের একটা উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তাদের স্বজনরা সেখানে রয়েছে। আবার 30,000-এরও বেশি ইসরায়েলি কানাডার বিভিন্ন শহরে বসবাস করছে। একদিকে গাজার হামলাকে কেন্দ্র করে ইসরায়েলিদের উপর ক্ষোভ বিক্ষোভ আছে, আবার ইরানে হামলার ফলশ্রুতিতে ইসরায়েলিদের উপর নতুন করে ক্ষোভ তৈরি হয় কিনা সেটি নিয়ে কানাডা সরকারের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে। শুক্রবার দিনই প্রাইম মিনিস্টার মার্ক কার্নি সিকিউরিটি কাউন্সিলের বৈঠক করেছেন এবং বৈঠকে পুরো কানাডার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনা দিয়েছেন। এদিকে গ্লোবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, কানাডার যেটি পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে যেসব কানাডিয়ানরা বসবাস করেন তাদেরকে নিরাপদ পরিস্থিতি বুঝে কানাডায় ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তারা বলছেন গ্লোবাল অ্যাফেয়ার্স বা কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় 24 ঘন্টার জন্য তাদের একটি বিশেষ সেল ওপেন করেছে, যাদের সেখানে ভ্রমণের জন্য কাগজ, দলিলপত্র যাদের এক্সপায়ার হয়ে গেছে বা কোনো ধরনের সমস্যা আছে বা যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য বেশ কয়েকটি হটলাইন চালু করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বসবাসরত কানাডিয়ানরা সরাসরি কানাডিয়ান গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বরং করে আমি এই জায়গায় একটি তথ্য উল্লেখ করতে চাই যে কানাডিয়ান সরকারের একটি বিশেষ নিবন্ধন ব্যবস্থা আছে, যে তারা সবসময় উৎসাহিত করে কানাডিয়ানরা যখন বিভিন্ন দেশে ভ্রমণে যায়, যে কোনো দেশেই হোক, তারা যেন ওয়েবসাইটে স্বেচ্ছায় সেখানে তাদের নিজেদের নাম, ঠিকানা এবং অবস্থান রেজিস্ট্রেশন করে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ শুরু হওয়ার পরপরই কানাডিয়ান সরকার খোঁজ খবর করে দেখেছে যে তাদের যে রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে প্রায় ৭৬,৭৮৫ জন কানাডিয়ান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে অবস্থান করছে। এই সংখ্যাটি আরও বেশি হতে পারে, কারণ অনেকেই কানাডার বাইরে যাবার সময় তারা এই স্বেচ্ছা নিবন্ধনের সুযোগটি নেন না, কিন্তু যারা নিয়েছেন সেই হিসাবে এই ৭৬,৭৮৫ জন এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে অবস্থান করছেন। তার মধ্যে ইরানে আছে ১৬৫৪ জন এবং ইসরায়েলে ৫,৭১৯ জন। এদিকে কানাডিয়ান সরকার তাদের যে ট্রাভেল অ্যাডভাইজারি, সেই ট্রাভেল অ্যাডভাইজারি ইস্যু করেছে এবং সেই ট্রাভেল অ্যাডভাইজারিতে এই মুহূর্তে ইসরায়েল ভ্রমণ না করার জন্যে পরামর্শ দিয়েছে কানাডিয়ান নাগরিকদের। বরংকর আরও একটি বিষয় যে আজ রোববার যখন এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ততক্ষণে কানাডার আলবার্টা শহরে G7 সম্মেলন শুরু হয়ে গেছে। 15টি দেশের, যদিও এটি শিল্পোন্নত 7টি দেশের সরকার প্রধানদের সম্মেলন, কিন্তু বিশেষ কারণে 15টি দেশের সরকার প্রধানকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। কানাডার একটি বিশেষ লক্ষ্য আছে এই সম্মেলনে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য ব্যবস্থা নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, সেই প্রেক্ষিতে G7 প্ল্যাটফর্মকে ব্যবহার করে কানাডা চাইছে বিকল্প বাজার, বিকল্প অর্থনৈতিক পার্টনার খুঁজে বের করার জন্য। যে কারণে এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেমন আমন্ত্রণ জানানো হয়েছে, ব্রাজিল এবং মেক্সিকোর সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এই সম্মেলনটিতে যদিও ইকোনমি
মূল এবং ইকোনমিক কোঅপারেশন মূল আলোচনার বিষয়বস্তু থাকে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে ইসরায়েল এবং ইরানের মধ্যে যেই টেনশনটি তৈরি হয়েছে, সেই কারণে আজকের এই আলোচনায় বা দুদিন ধরে যে আলোচনাটি চলবে, সেই আলোচনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের পরিস্থিতিও যথেষ্ট গুরুত্ব পাবে বলে সরকারের বিভিন্ন সূত্রগুলো থেকে ধারণা পাওয়া গেছে। শওকত আলী সাগর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, চলুন এবার জেনে নেই কানাডার বাসাবাড়ির হালচাল রিয়েলটর আশরাফ সিদ্দিকের কাছ থেকে। সাধারণত ইমিগ্রেন্ট একটি ফ্যামিলি যখন কানাডাতে আসেন, তারা একটি বাসা লিজ নেন। এটি হতে পারে একটি অ্যাপার্টমেন্ট, এটি হতে পারে একটি কন্ডো, অথবা একটি ফ্রি হোল্ড টাউন হাউস, অথবা কন্ডো টাউন হাউস, অথবা একটি ডিটাচড হাউস। এবং সেক্ষেত্রে তাকে দেখা যায় যে বিভিন্ন রেঞ্জের লিজ পে করতে হয় মান্থলি। যেমন ধরুন, একটি 1 বেডরুম কন্ডো যদি আপনি লিজ নিতে চান টরন্টো এবং আশেপাশের জায়গাগুলোতে, সাধারণত এটি আপনাকে মাসে 2000 থেকে 2200 এই রেঞ্জের একটি খরচ আপনাকে বেয়ার করতে হবে। আবার যদি আপনি চান যে না, আমি একটি 3 বেডরুমের একটি বাসা নেবেন, সেক্ষেত্রে হয়তো বা এই কস্টটা গিয়ে দাঁড়াবে 2700 থেকে 3000 প্লাস। আবার অনেকে চান যে না, ঠিক আছে, আমি একটি 2 বেডরুম 1 ওয়াশরুমের একটি অ্যাপার্টমেন্ট নেব, সেক্ষেত্রে এটি হতে পারে 2300 থেকে 2600 এই রেঞ্জের। সো আপনি এই যে বিভিন্ন রেঞ্জের অপশনস আপনার কাছে রয়েছে, তো আমি মান্থলি এই যে এক্সপেন্ডিচারটা রয়েছে এটি বেয়ার করতে পারলে কি আমাকে একটি কন্ডো বা একটি অ্যাপার্টমেন্ট ভাড়া দিবে? অনেক ক্ষেত্রে এটি হয় না। দেখা যায় যে নতুন ইমিগ্রেন্টদের অনেক ধরনের সমস্যা পোহাতে হয়। যেমন প্রথম সমস্যা হচ্ছে যে এখানকার ল্যান্ডলর্ড যারা রয়েছেন, তারা দেখতে চান যে ক্রেডিট রিপোর্ট বা ক্রেডিট স্কোর কেমন এই ক্লায়েন্টের বা এই আপনার টেন্যান্টের। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি একজন নতুন এসেছেন তিনি তো আসলে ক্রেডিট সেভাবে করে বিল্ড করতে পারেন না, বা তার একটু সময় লাগবে এই ক্রেডিট প্রোফাইলটা বিল্ড করতে। সেক্ষেত্রে অপশন কি? সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে কোনো একজন রেফারেন্স নিয়ে আসতে, কোনো একজন গ্যারান্টার নিয়ে আসতে, যে গ্যারান্টারটা এই টেন্যান্টের সাথে, মানে টেন্যান্টের লিজ পেমেন্টের ব্যাপারে গ্যারান্টি দেবে এই ল্যান্ডলর্ডকে। তো এটা একটা অ্যাসুরেন্স এই ল্যান্ডলর্ডের জন্য। তো এই ল্যান্ডলর্ডরা আসলে কী কী বিষয় গুরুত্বপূর্ণ মনে করেন একজন টেন্যান্টের ক্ষেত্রে? অফকোর্স, যেটা বললাম প্রথমেই, যে ক্রেডিট রিপোর্ট খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আপনাকে ক্রেডিট রিপোর্ট না থাকলে একজন গ্যারান্টর নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে যে আপনার ক্রেডিট স্কোর, এই রিপোর্টে ক্রেডিট স্কোরটা খুবই আপনার একটি ডিসেন্ট ক্রেডিট স্কোর হতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট। যেমন 700+ স্কোর এখানে যথেষ্ট, এখানে ধরে নেওয়া হয় একটি ডিসেন্ট ক্রেডিট স্কোর। তো এই ভালো ক্রেডিট স্কোর থাকাটা খুবই ইম্পর্টেন্ট, সেজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্রেডিট স্কোর বিল্ড করছেন তারা খুব কেয়ারফুল থাকবেন, কোনোভাবে মিস আপ করা যাবে না, কোনো পেমেন্ট মিস করা যাবে না, বা কোনো রকমের কোনো পেমেন্ট ডিলে করা যাবে না, বা কখনো ক্রেডিট কার্ড বা লোন এই লিমিটগুলো ওভার ইউজ করা যাবে না। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার প্রুফ অফ ইনকাম, আপনার কী ধরনের ইনকাম রয়েছে এবং আপনার এই ইনকামকে সাপোর্ট দেওয়ার জন্য কী কী ধরনের ডকুমেন্ট রয়েছে। যেমন লেটার অফ এমপ্লয়মেন্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, পে স্টাব হতে পারে আরেকটি ডকুমেন্ট। তো এই ডকুমেন্টগুলো চাবেন আপনার ল্যান্ডলর্ড। এরপর উনি যেটা চাইতে পারেন সেটি হচ্ছে যে আপনার রেফারেন্স রয়েছে কিনা, লোকাল রেফারেন্স, একজন বা দুজন, যে ধরুন যদি কোনো দরকার হয় ল্যান্ডলর্ড যেন তাদের সাথে যোগাযোগ করতে পারে, বা আপনি যদি কখনো পেমেন্ট মিস করেন তাহলে এমনকি কেউ আছে যিনি আসলে এই ব্যাপারটাতে ল্যান্ডলর্ডের সাথে এই ব্যাপারটাতে হেল্প করবে যেন আপনি অন টাইমে পেমেন্টটি করতে পারেন। তো এরকম অনেকগুলো ইস্যু আছে, সেই ল্যান্ডলর্ডগুলো দেখার পর তারপর তারা আসলে বাছাই করেন যে ঠিক আছে, কে তাদের জন্য সুইটেবল টেন্যান্ট হতে পারে বা কাকে তারা এটি লিজ দেবে। এবং সাধারণত এই লিজ পিরিয়ডটি হয় 1 ইয়ারের জন্য, এবং আফটার 1 ইয়ার দেখা যায় এটা মান্থ টু মান্থ বেসিসে চলে যায়। মানে আপনি যদি 1 বছর, আপনাকে প্রথমে যখন আপনি লিজ নেবেন আপনাকে ধরে নিতে হবে আপনি 1 বছরের জন্য নিচ্ছেন, কিন্তু 1 বছর শেষ হয়ে গেলে আপনি চাইলে 60 ডেজের নোটিশ দিয়ে যে কোনো সময় এই লিজ আপনি ক্যান্সেল করতে পারেন। আশরাফ সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কানাডার বাসাবাড়ির হালচাল সম্পর্কে জানাবার জন্য।
দর্শক, কানাডা ডায়েরি এবারের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময় চ্যানেল 24 পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আমাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।